এ যাবৎকালে ঢাকা শহরে যত ঈদ উৎসব দেখেছি, আসলে এই বছরের মতো এত আনন্দঘন পরিবেশ, এত উৎসবমুখর পরিবেশ বড় একটা পরিলক্ষিত হয়নি। এটা কিন্তু একটা বিশেষ কারণ আছে। দেশের বর্তমান যে অবস্থা, সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশের মানুষ যখন না খেয়ে আছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ যখন অভুক্ত, সারা বাংলাদেশের মানুষ যখন ঈদ উৎসব জিনিসটা কি এবছর ভুলে গেছে, কিন্তু ঢাকা শহরে কিন্তু সেটা একেবারেই নেই। ঢাকা শহরে যথেষ্ট আনন্দঘন পরিবেশে ঈদ উৎসব পালিত হয়েছে। প্রাক্তন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে ওইখানে ঈদ উৎসব পালন হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, যেটা পয়লা বৈশাখে আমাদের মঙ্গল শোভাযাত্রা হয়। আর জাতীয় ঈদগাহ ময়দানে আমাদের চিফ উপদেষ্টা ছিলেন, ওইখানেও 30,000 লোক ধারণ ক্ষমতার মাঠ, ঈদগাহ মাঠ, ওইখানেও বর্ণাঢ্য ঈদ জামাত হয়েছে। সবচেয়ে ব্যতিক্রমী যেটা, সেটা হচ্ছে বাণিজ্য মেলায় আগারগাঁয়ে যে ঈদ উৎসব। তো এই যে ঢাকা শহরে যে ঈদ উৎসবটা আজকে হলো, যা নাকি কত 50 বছর হয়নি এই ধরনের ঈদ উৎসব, যাতে বোঝা যায় যে সারা বাংলাদেশের চিত্রটা এক। আসলে কি সারা বাংলাদেশের চিত্রটা এক? বলতে গেলে ঢাকা শহর আজকে ফাঁকা, দুদিন যাবতই ফাঁকা, আরও হয়তো 4-5 দিন ফাঁকাই থাকবে। কিন্তু যাদের আমরা দেখলাম টেলিভিশনের পর্দায় খবরে যেভাবে বর্ণাঢ্য পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশ টেলিভিশনের ক্যামেরায় দেখানো হলো, সেটা যাদের আমরা দেখলাম তাদের কিন্তু একটা পরিচয় যদি ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন সেই ব্যক্তিরা যারা এই জুলাই বিপ্লবটাকে সমর্থন করে। একই চেহারা, একই অবয়ব তাদের, এবং চেহারার যে চিহ্ন সেটা মুখের অবয়বেই আপনারা বুঝতে পারবেন। তারা অর্গানাইজড ওয়েতে সেখানে উপস্থিত হয়ে শুধু বোঝাতে চেয়েছে যে আমরাই আছি, বাংলাদেশে আমরাই এই শ্রেণীটাই এই দেশটাকে শাসন করব, শোষণ করব, এবং এই উৎসব আমরা পালন করব। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অনুসারীরা সব জায়গায় যতটুকু পারে এইভাবেই মানুষকে দেখাতে চেষ্টা করেছে যে দেশ খুব শান্তি বিরাজ করছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উৎসব পালিত হচ্ছে। কোথাও কোনো অভাব অনটন নাই, দেশের অবস্থা ভালো, অর্থনীতির অবস্থা ভালো, শান্তি শৃঙ্খলা বজায় আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে ব্যতিক্রমটা হলো কোথায়? ব্যতিক্রমটা এইটাই, আমাদের সবাইকে বুঝতে হবে, ঢাকা শহরের চিত্রটা দেখে এইটাই। আজকে যদি আপনি আপনার এলাকায় যেখানে আপনি ঈদ করছেন মফস্বলে, সেখানে আপনারা আগে যেভাবে ঈদ করেছেন ঈদগাহ ময়দানে, এবছর কি আপনার কি মনে হয়েছে যে এই বছর গত 50 বছরের ভিতরে 50 বছরের ভিতরে আপনারা এমন বর্ণাঢ্য ঈদ উৎসব, এত উৎসবমুখর পরিবেশে আর ঈদ উৎসব হয় নাই? আপনারা বলতে পারবেন যারা মফস্বল ঈদ করেছেন। মফস্বলে যারা ঈদ করছেন, যার এলাকায় থেকে, আপনারা একটু বিবেচনা করে দেখবেন, ঢাকার চিত্র দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। দেশ যে অবস্থায় ছিল গত 7 মাসে সেই অবস্থায় আছে। আর আজকে যেটা বাড়তি দেখলেন, সেটা অনেক অনেক ডাকডোল পিটে অনেক পয়সা খরচ করে শুধু দেশের জনগণকে বোকা বানানোর জন্য, দেশের জনগণকে মিথ্যার উপরে স্বপ্নের উপরে রাখার জন্য এই বিষয়টাকে করা হয়েছে এবং বিশেষভাবে প্রচার করা হয়েছে। শোলাকিয়ায় যে ঈদ জামাতটা হয়, ওইটা তো অনেক বছরের পুরানো। এখানে ওই দৃশ্যটা কিন্তু টেলিভিশনের পর্দায় দেখানো হয় না। ওইখানে যে বর্ণাঢ্য উৎসব হয়, সেখানে দূর দূরান্ত থেকে বড় 2-4 দিন আগে থেকে মানুষ সেখানে জমায়েত হতে থাকে আত্মীয়স্বজনের বাড়িতে। সেখানে কিন্তু আপনারা সেই ঈদ উৎসবের চিত্রটা দেখানো হয় নাই, শুধু দেখানো হয়েছে ঢাকা, যেখানে নাকি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছোঁয়া আছে। বাণিজ্য মেলার মাঠে যে বর্ণাঢ্য ঈদ উৎসবটা হয়েছে, সেটা অর্গানাইজ করেছে
অর্গানাইজ করেছে আসিফ মাহমুদ সবুজ উপদেষ্টা, একজন মন্ত্রী পর্যায়ে ক্ষমতা, বা সে মিছিলেও নেতৃত্ব দিয়েছে সে সরকার এবং সরকারি দল এনসিপি, তারা তাদের ব্যবস্থাপনায়। সেখানে বর্ণাঢ্য মিয়া এভিনিউতে আবার একটা শোভাযাত্রা হয়েছে, মানিক মিয়া এভিনিউতে আবার একটা ইয়েও আছে, হয়তো একটা কনসার্টের মতো হওয়ার একটা কথা ছিল, বা হয়েছে কিনা হবে কিনা সেটা জানি না। যাই হোক, এইভাবে ঢাকা শহরের ঈদ বিভ্রান্ত হওয়ার কিছু নাই। রাজনৈতিক বিবেচনায় এটা একটা মানুষকে ধর্মীয় উৎসব নিয়ে মানুষকে বিভ্রান্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি প্রাপ্তি এটা তিনিই জানেন, এবং জানেন তার লোকেরা চারিদিকে তাকে যে পরিবেষ্টিত করে আছে। আরেকটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে যখন ঈদ জামা শেষ করেন, তখন এখানে তার আশেপাশে চারিদিকে একটি মহল, বিশেষ একটি মহল ওইখানে স্লোগান দিয়েছে, ইউনূস সরকার বারবার দরকার। যেটা কয়দিন আগে আসম বলেছিল যে ইউনূস সরকার আরও 5 বছর প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। সেই কথারই ধারাবাহিকতা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ নামাজের পর ওইখানে স্লোগান হয়েছে, ইউনূস সরকার বারবার দরকার। এইটাই ভবিষ্যতে এই বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে। ইউনূস যেভাবে চলছে, ইউনূস যেভাবে দেশের শান্তি শৃঙ্খলাকে বিসর্জন দিয়ে অনবরত একটার পর একটা মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে, একটাই বিষয়, সেটা হচ্ছে নির্বাচন না দিয়ে এই নতুন দলটি, যে দলটি তিনি নিজে সৃষ্টি করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি নিচেই বলেছেন, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করার জন্য। তারা রাজনৈতিক দল করেছে। এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে না পারে, চারিদিকে থেকে যেই ক্ষোভ তাদের প্রতি, চারিদিকে 18 কোটি মানুষের ক্ষোভ তাদের দিকে যেভাবে দিয়ে আসছে, তারা যদি ক্ষমতা যেতে না পারে এবং ইউনূস যদি তাদের ক্ষমতায় বসাতে না পারে, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। মব জাস্টিসের কথা বলা হয়, মব জাস্টিস চালিয়ে যাচ্ছে 7 মাসে, তখন মব জাস্টিস হবে না, কী হবে সেটা শুধু উপরওয়ালাই বলে দিতে পারে। তবে ডক্টর ইউনূসের যেই শটতা, হটকারিতা, মানুষকে বিভ্রান্ত করার, ইউনূসের হটকারিতা মানুষ ক্ষমা করবে না। ইউনূস ধীরে ধীরে যেইভাবে অগ্রসর হচ্ছে, আর আমরা ইউনূসের ধীরে ধীরে অগ্রসর হওয়া এটা আমরা ধরেই নিতে পারি, তিনি ছাত্রদের দিয়ে যে দলটা তৈরি করেছে, দলটা বানিয়েছে, এটা যা চাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সময় মতো করা, যে সময়টা তাদের সব নিয়ন্ত্রণে চলে আসবে। আর নিয়ন্ত্রণে থাকবেই না বা কেন? সেনাবাহিনী প্রধান চোখে টুলি পড়েছে, অথবা সেনাবাহিনী প্রধান দেখেও না দেখার ভান করছে দেশের যে শান্তি শৃঙ্খলা কোথায় কোন জায়গায় আছে, দেশ তার ক্ষমতা গ্রহণের পর দেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই দিকে তিনি নজর দিচ্ছেন কি না জানি না। তবে তিনিও যে ডক্টর ইউনূসের সাথে হাত মিলিয়েছেন বলা যায় না, তিনিও আবার এই রাজনৈতিক দলে কোনো এক সময় জয়েন করেন কিনা এবং রাজনৈতিক দলটাকে পৃষ্ঠপোষকতা করেন কিনা সেটা আমরা এখন বুঝতে পারছি না। তবে লক্ষণে স্পষ্ট। যাই হোক না কেন, তিনিও এখন ক্ষমতা ভোগ করছে, নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করছে, আর পরবর্তী সময় যাতে ক্ষমতার ধারে কাছে থাকতে পারে তাই তিনি ডক্টর ইউনূসকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। এই যে বাংলাদেশের মব জাস্টিস হচ্ছে, স্বাধীনতার ইতিহাস মুছে দেওয়া হচ্ছে, বাংলার জনগণ ঘুমাতে পারছে না, লুণ্ঠন হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, চারিদিকে বিশৃঙ্খলা, সেনাবাহিনীর কি ভূমিকা? আপনারা কি জোর দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন সেনাবাহিনী দেশের শান্তির জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সামান্যতম অবদান রেখেছে? কোথাও না, কোনো জায়গায় তারা কোনো সাকসেসফুলি ইউনূসের মতো, ইউনূস যেমন একজন ব্যর্থ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সেনাবাহিনীও দেশকে রক্ষা করতে, দেশের জনগণকে রক্ষা করতে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হতো, দেশের জান মাল জনগণকে রক্ষা করার জন্য, জনগণের সম্পদ রক্ষা করার জন্য।
আর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এতগুলো ইতিহাস ঘটে গেল 7 মাসে সেনাবাহিনীর চোখের সামনে, কোনো কিছুতেই সেনাবাহিনীর হস্তক্ষেপ ছিল না। 32 নম্বর ভেঙে গেছে, ঘুরিয়ে দিল, সেনাবাহিনী ছিল। সিনিয়র আওয়ামী লীগের সিনিয়র নেতাদের একই 2-4 দিনের ব্যবধানে তাই যে ঘটনা ঘটালো, সেনাবাহিনী ছিল, কিছুই করে নেই। আর সেনাবাহিনী আর আর ডক্টর ইউনূসের ভিতরে যে সক্ষতা, সেই সক্ষতা বজায় থাকবে এবং তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। এইভাবে তাদের হচ্ছে মাঠে ছেড়ে দেওয়া যায় না। আমি আমার প্রায় ভিডিওতে আমি বলি বিএনপিকে যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আজকে দেখেন চারিদিকে যে খবর হয়, সমন্বয়করা কালকে জন্ম নেওয়া ছেলেদের কোথায় যায়, কি করে, কার সাথে মিটিং করে, কোথায় যে সাংগঠনিক তৎপরতা চালায়, এটা প্রতিদিন আপনার পত্রপত্রিকায় দেখেন, টেলিভিশনে দেখেন। আপনাদের খবর কি এইভাবে আসে? আসিফ মাহমুদ সবুজ কোথায় ঈদ করলো, নাহিদ ইসলাম কোথায় ঈদ করলো, আর সার্জিজ আলম কোথায় ঈদ করলো, এদের প্রতিটা নেতার খবরই আমরা টেলিভিশনে দেখলাম। আমরা কি গুনে গুনে বিএনপির কজন নেতা, সিনিয়র নেতাদের কোথায় ঈদ করেছে আমরা খবরের কাগজ অথবা পত্রপত্রিকায় দেখব? আমরা তো দেখি নাই। সুতরাং বুঝতে আর বাকি থাকে না বিএনপি কোন জায়গায় আছে। বিএনপি 2টা যুদ্ধের ফ্রন্ট ওপেন করে ভুল করেছে। বিএনপিকেও কোমর দ্বারা সোজা করে দাঁড়ানো কঠিন হয়ে হবে। যত কথাই বলুক না কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার নেতা ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তাদের জন্য এই দেশে রাজনীতি করাটা বড় ডিফিকাল্ট হয়ে যাবে। রাস্তায় না নেমে রাজপথ দখল না করে শুধু বক্তৃতায় বিবৃতিতে বিএনপি যেভাবে থাকছে, অথচ তাদের বিপরীতে জামাত আর নতুন রাজনৈতিক দল ছাত্রদের তারা যেভাবে অ্যাক্টিভ, আর বিএনপি আছে শুধু বিবৃতিতে, খবরের কাগজে এবং টেলিভিশনের পর্দায়। এটা দিয়ে রাজনীতি হয় না। আর আওয়ামী লীগ দেশে নাই, বারবার বলা হচ্ছে। আজকেও নাহিদ ইসলাম কয়েকবার বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেটা জনগণ দেখবে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে কি পারে না। তবে এটা মাথায় রাখতে হবে, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী প্রধান দুইজন কি এক সূত্রে গাঁথা, এবং নির্বাচন সেটা হবে কি হবে না এখন কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না। একটা জিনিস যা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল 111-এর সময়, সেটাই এত বছর পরে হল সেটা কার্যকর করবে। এবং সেই আগে যিনি রাজনৈতিক দল করতে চেয়েছিলেন নাগরিক ঐক্য, আর সেই নাগরিক নাম দিয়েই সেই নামের পাশাপাশি ওইভাবেই ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছে। আমরা ধরেই নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের সাথে প্রতারণা করছে, ধীরে ধীরে সেটার রূপ আমরা দেখতে পাবো। আর আজকে কিছুটা দেখতেও পেরেছি। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।